নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে এসেছি এমনি আর কি, নিজের ভালো লাগার জন্য কিছুটা বকবক করতে আর কি। তো আপনারা সবাই জানেন যে আমি নিয়মিত নিয়মিত নয় এখন, মানে নিয়মিত আর হচ্ছে না। আমি পাঠ করি ঠাকুরের বই, স্বামীজির বই, মায়ের বই। তো আজকে আমি পাঠ করব না, আজকে একটু নিজের কথা বলবো। আমরা তো নিজেরা ভীষণ স্বার্থপর, নিজেদের ভালো লাগার জন্য নিজেদের সুবিধা সবসময় দেখি, তাই তো। তো আজকে আমি যে আলোচনাটা করব এটা আমি একান্তই নিজের ভালো লাগা থেকে, কারণ আমি এটা বলছি যে এটা এটা কি কাউকে জ্ঞান দেয়া নয়, আমি আমার ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করব। যদি কারোর ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ আমার মনে হয় এ ধরনের কথাগুলো না মানুষের উপকারে আসতে পারে। তো আমরা আমাদের জীবনে চলার পথে চারিপাশে কিন্তু অনেক শিক্ষামূলক অনেক কিছু আমরা দেখতে পাই, কিন্তু সেগুলো সঠিকভাবে আমরা জীবনে কাজে লাগাতে পারি না। তো এত সুন্দরভাবে ডক্টর নীতি কৌশিক আছেন একজন ইউটিউবার, উনি ইউটিউবে বলেন খুব সুন্দর, আমার ওনার কথা খুব ভালো লাগে। তো আমার ভালো লেগেছে বলেই আমি ওটাকে উনি হিন্দিতে বলেন, তো আমি সেটাকে আর কি বাংলা করে বলছি, যদিও এখন সকলেই হিন্দি বোঝে। যারা ওনারটা দেখবেন তো দেখবেনই, আর আমার ভালো লেগেছে বলে তাই আমি ওনার এই কথাগুলো নিজের মতন করে একটু শেয়ার করলাম। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন, ডক্টর নীতি কৌশিককে অবশ্যই প্রণাম জানিয়ে ওনার কথাগুলো আমি বলছি। তো দেখুন, আমাদের জীবনে চলার পথে আমরা অনেক শব্দ পাই, ইংরাজি শব্দ, যেগুলো আমাদেরকে কিন্তু অন্যভাবে জীবনের আরেকটা করে মানে শিখিয়ে যায়। তো সেই মানে উনি খুব সুন্দর করে বুঝেছেন। যেমন হ্যালো শব্দটির মধ্যে হেল আছে, হেল। আমরা যখনই কারোর সাথে প্রথম মানে কি বলবো, বন্ধুত্বের সূচনা বা যাই কিছুতে হ্যালো বলি, তো যেমন ফোনটা তুলেই বলি হ্যালো, কোনো কিছু সূচনা করতে। তো উনি বলছেন এর মানে সব শুরুই যে খুশি দেয় তা কিন্তু নয়। কারণ সব শুরু শেষটা ভালো নাও হতে পারে, এটাই উনি বোঝাতে চাইছেন, যে হ্যালো শব্দটির মধ্যে কিন্তু হেল আছে, সব শুরুই খুশি দেবে না। গুড বাই শব্দটাতে গুড শব্দটাও আছে, এটাও বোঝা যায় যে শেষ কিন্তু অনেক সময় আমাদের জীবনে শান্তি আনে। মানে গুড বাই, কোনো কিছুর শেষ আমাদের জীবনে কিন্তু শান্তি আনে। কিছু কিছু সময় শেষ বেশ ভালোর জন্যই হয়। বিলিভ শব্দটার মধ্যেও লাই শব্দটা আছে, এর মানে বিশ্বাস আসে সচেতনতা থেকে। আমরা কোনো কিছু বিশ্বাস করব তখনই যখন আমরা যেটাকে সচেতনভাবে গ্রহণ করব, তখনই সেটার বিশ্বাসটা বিশ্বাসেই পরিণত হবে। কিন্তু আমরা যদি অন্ধের মতন বিশ্বাস করি, সেটা কি আমাদের পক্ষে খারাপ আর কি। লাভার শব্দটাতে ওভার শব্দটাও আছে, কারণ একই ভালোবাসা যে তুমি সারা জীবন পাবে তার কোনো মানে নেই। প্রথম থেকে তুমি সেই ভালোবাসা পাচ্ছ ঠিকই, কিন্তু সেই ভালোবাসার মানুষটি তোমাকে যে সারা জীবন সাথ দেবে এটা কখনো ভাবা উচিত নয়। ফ্রেন্ড কথাটার মধ্যে এন্ড রয়েছে, তার মানে এই যে কিছু বন্ধুত্ব কিছু দিনের জন্যই হয়, সারা জীবনের জন্য নয়। লাইফ শব্দটির মধ্যে ইফ শব্দটাও রয়েছে, এর মানে সব কিছুই কখনোই পুরোপুরি গ্যারেন্টি দিতে পারে না, যে কোনো কিছুই যখন তখন যদি হয়ে যেতে পারে। কাজেই সব শব্দই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, আমাদের শুধু সেটার মানে বুঝে নিতে হবে, তবেই আমরা কিন্তু সুন্দরভাবে বাঁচতে পারবো। কারণ এখানে সুন্দরভাবে উনি অনেক ব্যাখ্যা করেননি, তবে আমি যেটুকু বুঝেছি আমি সেটা থেকে একটুখানি বলি। নিশ্চয়ই যাদের ভালো লাগবে, যে বললাম যাদের ভালো লাগবে তারা একটু কমেন্ট করবে। ফ্রেন্ড, আমাদের তো ছোট থেকে প্রচুর বন্ধুত্ব আছে, তাই না? ফ্রেন্ড, সেই সকল বন্ধুদের কি আমরা এই মধ্য বয়সে এসেও, যারা আমার মতন বয়সে এসে পৌঁছেছেন, এই মধ্য বয়সে এসেও কি আমরা সেই বন্ধুত্বের হাত ধরে আছি? খুব ভাগ্যবান যারা, তাদের মধ্যে দুই একজন হয়তো থাকে,
কিন্তু আমি আমি যেমন অনেক ছোটোবেলার বন্ধু সকলকেই হারিয়ে ফেলেছি, কারণ আমার ছোটোবেলাটা কেটেছে সম্পূর্ণ অন্য জায়গায়, শ্যামনগরের মতো জায়গায়। তখন না আমাদের সময় তো আমাদের ছোটোবেলাটা কীরমভাবে কাটতো, আমাদের ছোটোবেলাটা এইভাবে কেটেছে। তখন কিন্তু ওই ল্যান্ড ফোন দু একজনের বাড়িতে ছিল, প্রত্যেকের বাড়িতে ফোনও ছিল না। আমি যখন শ্যামনগর থেকে চলে আসি, আমি একটু চিঠি চিঠি লিখে বন্ধুদের সাথে কিছুদিন যোগাযোগ রেখেছি। তারপরে আস্তে আস্তে নিজের পড়াশোনার চাপে হোক, তারাও আমাকে মানে ওই বলে না চোখের আড়াল হলেই মনের আড়াল, সেরমই ব্যাপারটা হয়েছে। তারা আমাকে ভুলে গেছে, আমিও তাদের ভুলে গেছি। একটা নিজেদের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছি। তারপর একটা সময় এসে আমার বিয়ে থা হয়ে গেল, তখন কিন্তু আর ওই দিকটাতে ওই বন্ধুদের কথা তখন অনেক মনে পড়তো না। আবার এই সময় এসে মানে এই যে মধ্য বয়সে এসে এখন ছেলেরা একটু বড় হয়ে গেছে, একটু যেন মনে হয় দায়ভারটা একটু কমেছে, তো তখন কি হয় সেই পুরনো বন্ধুদের কথা মনে পড়ে। কিন্তু হাজার খুঁজি, হাজার নাম লিখে খালি মনে হয় হয়তো বিয়ের পরে তাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, আমি কোনোভাবেই কিন্তু তাদের সাথে আর যোগাযোগ করতে পারি না, দুই একজন ছাড়া। তো এটাই ব্যাপার যে সব ফ্রেন্ড যেহেতু এন্ড আছে, সব ফ্রেন্ডরাই কিন্তু জীবনের শেষ পর্যন্ত থাকে না। যেমন এই যে লাইফে ইফ আছে, লাইফ তো জীবন, জীবনে আমরা কত কিছুই ভাবি করব, কিন্তু সেটাও ওই লাস্টে ইফ যদি হয়ে যায় শব্দটা। তো এরমই ছোট ছোট যে বিশ্বাস, হ্যাঁ, মানে কত কিছুর মধ্যেই যে শব্দগুলো আমাদের বুঝিয়ে দেয় যে এটার ওপর আমরা সম্পূর্ণ নির্ভরশীল নই, এটাই জীবন নয়। যে ভালোবাসাকে আমরা ভাবি যে এই ভালোবাসা ছাড়া আমরা মরে যাব, যখন প্রথম আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে আমরা যখন আমাদের প্রথম বিয়ে হয় তখন আমার তো বিশেষ করে হয়েছিল, আমি ভেবেছিলাম যে বাবা আমি কীভাবে থাকবো নিজের বাড়িঘর ধর ছেড়ে, নিজের ভালোবাসার জায়গা, নিজের মা বাবা ভাই বোন কী করে ছেড়ে থাকবো, আমি মনে হয় থাকতেই পারবো না, আমি সবসময় এটা ভাবতাম। তো যাই হোক, জীবন আমাকে কিন্তু এটা বুঝিয়ে দিল যে একই ভালোবাসা সারা জীবন থাকে না। নিশ্চয়ই বাবা মার ভালোবাসা সারা জীবন, বাবা মা বা বোন নিশ্চয়ই এখনও ভালোবাসে, কিন্তু আমার সাথে আরও অনেক সবাই যুক্ত হয়ে গেছে, যেখানে আমার স্বামী আছে, শাশুড়ি মা আছে, সন্তান আছে। তাই তো তো আমি সেই পুরনো ভালোবাসার তাগিদে আমি এদেরকে আবার ছেড়ে কিন্তু সেখানে চলে যেতে পারবো না, কারণ এরা আমার পিছুটান তৈরি করে দিয়েছে। আবার এমন একটা সময় আসবে, বিশেষ করে এই ভালোবাসার ক্ষেত্রে এই সব মানে এটা ভীষণভাবে খাটছে, যে আমি আমার এই যে সন্তানদের, হ্যাঁ, এত ভালোবাসি, মানে নিজের থেকেও বেশি ওদেরকে ভালোবাসছি, কিন্তু আবার ওরা যখন বিবাহিত হবে ওদের সেই ভালোবাসাটাও তো ভাগ হয়ে যাবে। তখন ওরা কিন্তু ওদের স্ত্রীর দিকে ঝুঁকবে, আর তখন আমার দিকটা হয়তো একটু ঘাটতি হবে, আর আমাকে তখন সেটা মেনে নিতে হবে যে ওই ভালোবাসাটা কিন্তু আমি একইভাবে প্রথমে আমিও আপ্রাণ ওদের ভালোবেসেছি, ওরাও আমায় ভালোবেসেছে, ওরাও মা ছাড়া কিছু জানে না, আমিও সন্তান ছাড়া কিছু জানি না। এই ভালোবাসাটা আবার একটা বয়সের পর কিন্তু ওদের ওই বন্ধু বান্ধব স্ত্রী তাদের নিজেদের সন্তানদের মধ্যে ছড়িয়ে যাবে, তখন আমার দিকটা একটু কম হয়ে যাবে। কিন্তু এটা আমাকে এই ভাবনাটার মধ্যে থেকেই আমাকে কিন্তু ভেবে নিতে হবে যে এই ভালোবাসাটা কিন্তু সারা জীবন আমিই পাবো, আমার জন্যই এই ভালোবাসাটা তৈরি, এটা কিন্তু নয়। এটা যদি আমি ভাবি তাহলে আমি সব থেকে বড় ভুল করব। তাই তো আমার মতো যারা আছেন, যাদের শুধুমাত্র পুত্র সন্তান বা কন্যা সন্তান, যাই হোক, কন্যারাও তো সেই মানে মা বাবাকে ছেড়ে গিয়ে অন্যের কাছে অন্যের বাড়িতে গিয়ে থাকে, সেখানে গিয়েও তাদের ওই স্বামী সংসার সন্তান নিয়ে তাদেরও বাবা মার প্রতি একটু কর্তব্যের ঘাটতি পড়ে না যে তা না, কিন্তু প্রত্যেক বাবা মার ক্ষেত্রেই বলবো যে এগুলো একটু মেনে নিতে হবে, তাহলে কিন্তু সেই অশান্তিটা থাকে না। যদিও আমি আজকালকার দিনে অনেক বাবা মাকেই দেখি ভীষণ মানে এই ব্যাপারে ভীষণ সচেতন, যে তারা নিজেদের জায়গাটা বোঝে যে হ্যাঁ এটা তো হবেই, এরম হতে পারে। কিন্তু আগেকার মানুষ যারা এতটা কিন্তু বুঝতো না, ভাবতো কি ছেলে বোধহয় আমাকে ভুলে গেছে, ছেলে বোধহয় আমি এগুলো না মানে কারণ নাম উল্লেখ করে না, আমি নিজের চোখে দেখেছি, মানে নিজের ওই পরিবার পরিজনদের মধ্যে দেখেছি যে এইভাবেই ছেলে বোধহয় আমাকে আর সময় দেয় না, ছেলে বোধহয় আমাকে আর ভালোবাসে না, ছেলে আমার কাছে আর আসে না, ছেলে আমার কথা আর জিজ্ঞেস করেন না, এই সমস্ত নিয়ে একটা বিশাল অশান্তির সৃষ্টি হয়। তো আমি বলবো যে আমরা যদি প্রথম থেকেই, হ্যাঁ, আমরা বুঝে যাই, তাহলে কিন্তু সেই ওই দুঃখের পাহাড় আর আমাদের কাছে জমতে পারবে না। আর আমরা না আমি আর একটা কথাও বলি, যে বারবার আমি বলে ফেলছি, এটাও না, আমি নিজেই যেটা বুঝি আর কি, আমি সেটাই বলতে চাইছি। এবার জানি না সকলের মতামত আমার সাথে নাও মিলতে পারে। আমার মনে হয় আমি যখন একদম দুঃখে কাতর হয়ে যাব,
তখন সব কিছু ঠিক করার চেষ্টা করলে, হাজারো চেষ্টা করলেও কিন্তু তখন আমরা ঠিক করতে পারবো না। কারণ কি, এটাই যে আমরা এরকমভাবে ভাবতে 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 একটা সময় না আমরা ডিপ্রেশনে চলে যাব। আমাদের চিন্তা ভাবনাটা তখন সঠিকভাবে কাজ করবে না। কিন্তু এই যে যেমন এখন থেকে আমি যেমন এখন থেকেই মনে মনে ভাবছি যে হ্যাঁ, এটা তো হবেই, এটাই হবে, এটাই বাস্তব, এটা আমাকে এখন থেকেই মানতে হবে, এই যে মনোভাবটা আমি এখন থেকে তৈরি করছি, তো আমার মনে হয় সেই সময় গিয়ে কিন্তু ওই দুঃখের পাহাড় আর জমবে না। ঠিক বললাম কি না? তো যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করবে। বারবারই বলছি যে যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই একটু কমেন্ট করো যে আমি কথাগুলো ঠিক বলছি কিনা। এমন না, আমাদের চারিপাশে এমন হাজারো জ্ঞান ছড়িয়ে আছে, সেগুলো শুধু আমাদের ওই নিয়ে শুধু নিয়ে মনের মধ্যে রেখে দিলে হবে না, জ্ঞানগুলোকে সংগ্রহ করে আমাদের জীবনে কাজে লাগাতে হবে, তাহলেই আমার মনে হয় আমরা ভালো থাকতে পারবো। তো কেমন লাগলো সকলে অবশ্যই বলবেন। ততক্ষণ পর্যন্ত চললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে।